কর্মফল গ্রহণ কর। শৈলমা এরকম করছে কেন? বন্ধুর কি হলো গো? বন্ধুর কি হলো? তারা, তুমি ঘরে যাও, তোমার বন্ধুর বোধহয় শরীর খারাপ করছে, আমরা আছি, তুমি যাও। কি হলো গো বন্ধুর? তুমি আমার সাথে বন্ধুর কি হলো? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শৈলমা কি হলো? দেখি দেখি দেখি, আস্তে আস্তে। এই তো এই তো এই তো এই তো। কি হচ্ছে শৈলমা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে? কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান। আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম করছে কেন? এই বলছি, শান্ত এখনো বাড়িতে আছে। আমি বরং একটা কাজ করি, ওকে ডেকে আনি। এই গৌরী, তুমি বরং শৈলমাকে ভেতরে নিয়ে গিয়ে বসো কেমন? হ্যাঁ, নিয়ে যাচ্ছি আমি। দেখি, আসুন, উঠুন তো, আসুন আসুন, উঠুন, আস্তে আস্তে আস্তে, দেখি, আস্তে, আসুন আসুন, আস্তে। আস্তে। কি হচ্ছে শৈল? অমন করছিস কেন? তোর কোথায় কষ্ট হচ্ছে? দেখ শান, দেখ কিরকম কিরকম ছটপট করছে, একবার দেখ। দেখো না ডাক্তারবাবু, শৈলমা হঠাৎ কেমন একটা করতে শুরু করলো। গৌরী, কি বললেন আপনি? ঈশান, মা, বাবা, শৈল, শৈল, তোর সব মনে পড়ে যাচ্ছে? মা, আমার সব মনে পড়ে গেছে, সব। আচ্ছা মামি, ওপরে বোন কাঁদছে কেন গো? আর ওর বন্ধুর কি হয়েছে? তোমার কি হয়েছে গো? ও কে গো মা? ওকে তো চিনতে পারছি না। শৈলমা, আপনি আকাশকে চিনতে পারছেন না? আপনি তো এতদিন ওদের সাথেই খেলা করতেন, ওদের সাথেই সারাদিন থাকতেন। কি বলছে মা? খেলাধুলো? আমি খেলাধুলো করেছি? আমি তোমাকে খেলতে পারো না বলেছি বলে তুমি আমাকে চিনতে পারছো না? তোমার এত রাগ? দাঁড়াও, আমি এক্ষুনি কেমনকে বলছি। আকাশ, তুমি বোনের কাছে যাও, বড়রা তো কথা বলছে, যাও। ডাক্তারবাবু, কি হচ্ছে বলো তো? শৈলমা এতদিন আমাদেরকে চিনতে পারছিলেন না, ওনার তো বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, আর এখন আমাদেরকে চিনতে পারছেন, আকাশকে পারছেন না। তার মানে কি তারা কেউ? আমি এভাবে ঠিক বুঝতে পারছি না করি, আর এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনেও আসতে চাইছি না। এটার জন্য পিসিমণির সাথে আরো কথা বলতে হবে। শৈলর স্মৃতি ফিরে এলো, এতে কোথায় আনন্দিত হব তা না, বড় চিন্তা হচ্ছে বাড়ির দুটো বাচ্চার জন্যে। এই তো, এই দিনটার জন্যই তো আমি দিন গুনছিলাম। আজ হাতের এই তীব্র যন্ত্রণা ভুলে যাচ্ছি শুধু এই আনন্দে। দেবু, আনন্দী, চিকু কোথায়? চিকুকে তো দেখছি না। দিদি, তুই তো সবাইকে চিনতে পারছিস, তোর স্মৃতি ফিরে এসছে। পারছি তো, চিনতে পারছি তো সবাইকে, আর আমার সব কথা, সব কিছু মনে পড়ে গেছে। সেটাই তো সব থেকে বড় সমস্যা। তোর এতদিন স্মৃতি ছিল না, তুই একটা অন্য মানুষ হয়েছিলিস, অন্তত বাড়ির লোকে তাই বলছিল। কিন্তু এখন তোর স্মৃতি ফিরে এসছে, তুই আবার শৈল মা হয়ে যাবি, আবার আগের মতন কাণ্ড কারখানা করবি, তাই না? গৌরী, দেবতনু একদম ঠিক কথা বলেছে। তুমি বলেছিলে তো যে
শৈলমার স্মৃতি নেই, হারিয়ে গেছে, তাই শৈলমা অসহায়, তাই জন্য শৈলমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে। কিন্তু এখন তো আবার শৈলমা সেই আগের মতন হয়ে গেছে। তাহলে শৈলমা এই বাড়িতে থাকবে কোন যুক্তিতে? শৈলমার সঙ্গে থাকা মানে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না গৌরী। মা একদম ঠিক কথা বলেছে। মা আবার কি সেই বিভীষিকার দিন ফিরে আসছে? শৈলমা কি আবার সবার ক্ষতি করবে মা? ঠাকুরজি কি সত্যি সত্যি আবার আগের মতন ভয়ঙ্কর হয়ে উঠবে? এতদিন জেল খেটেও মানুষটাকে একটুও বদলায়নি। ভুল করছো, বিরাট বড় ভুল করছো তোমরা। কি ভুল করছি বলো তো পিসিমণি? আমরা তোমার ওপর ঠিক কি কারণে ভরসা করব? এতদিন তোমার স্মৃতি ছিল না, তোমার অতীত মনে ছিল না, তুমি ভুলে গিয়েছিলে যে তুমি ঠিক কি ধরনের মানুষ ছিলে। তোমার মনে ছিল না যে তুমি ঠিক কি কি অন্যায় করেছো, তুমি আমাদের ঠিক কি কি ক্ষতি করেছো। আর সেই জন্য আমরা এতদিন সেফ ফিল করতাম। কিন্তু এরপর আমরা সেটা আর মনে করতে পারছি না পিসিমণি, কারণ আমরা ঠিক এটা বুঝতে পারছি না যে তুমি হয়তো অলরেডি আমাদের কোনো ক্ষতি করার প্ল্যান কষা শুরু করে দিয়েছো। কি পিসিমণি, ঠিক বলছি তো? বিশ্বাস কর ঈশান, পুলিশ যখন আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল আমি তখন পণ করেছিলাম এই বাড়ির সবার সর্বনাশ করে আমি তবে শান্ত হব। এর প্রতিশোধ আমি নেবই। জেলের চার দেওয়ালের মধ্যে ওই প্রতিহিংসার আগুন আমি দিনের পর দিন বাঁচিয়ে রেখেছি। আমি কিছুতেই নিভতে দিইনি সেই আগুন। চমৎকার, এটাই তো আমি চাইছিলাম। এইবার শৈলর প্রতিশোধের আগুনে এরা সব জ্বলে পুড়ে মরবে, আর সেই ফাঁকতালে সবকিছু আমি আমার জিম্মায় নিয়ে নেব। গোলা জলে মাছ ধরবো তো আমি। তার মানে শৈলমা বদলালো না, আবার সেই আগের মতনই শুরু করবেন? তাহলে তো আমাদের অনুমানই ঠিক ছিল পিসিমণি। তুমি আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আবার ওই অন্যায় কাজগুলো করবে, কি তাই তো? না ঈশান, না, ভুল করছিস তুই। তোমরা সবাই ভুল করছো, তোমাদের অনুমান ভুল। আমি সত্যি কি ভাবছি সেটা জানতে গেলে আমার পুরো কথা শুনতে হবে তোমাদের। আগে শোনো, আমি কি বলছি সেটা শোনো। বলো না, আমাকে কেন বন্ধুর কাছে যেতে দিচ্ছ না? আমাকে বন্ধুর কাছে যেতে দাও না। বলো না বন্ধুর কি হয়েছে, বলো না গো। ও মুক্তা বিবি, বলো না। এভাবে কান্নাকাটি করলে হয় বল? বাড়িতে বড়রা যখন পারমিশন দেবে আমরা নিচে যাব তো। তুমি তো গুড গার্ল, তাই না বলো? এ দাদা, বন্ধু কি করছে রে? বন্ধু কোথায়? বন্ধু নিচে আছে, সবাই ওকে ঘিরে আছে। সবার সঙ্গে বন্ধু কথা বলছে, কিন্তু আমার সঙ্গেই কথা বললো না। আমাকে চিনতেই পারলো না। কি বলছিস? বন্ধু তোকে চেনে না বললো? সত্যিই বলছি। তাহলে কি বন্ধু সত্যিই খুব শরীর খারাপ হলো, তাই কাউকে চিনতে পারছে না? বন্ধু আমাকে ভুলে যায়নি তো? হ্যাঁ, প্রতিহিংসার আগুন বুকে নিয়েই আমি জেলে গেছি। আমি অপেক্ষা করেছি, দিন গুনেছি কবে আমি ওখান থেকে বেরোবো। আর আমার মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলছিল আমি সেটা নিভতে দিইনি, বরং দিন গুনে গুনে আরো উস্কেছি আমি। দেখেছো গৌরী কিরকম ভাবে প্রতিশোধ নেওয়ার কথা বলছে? কোনো লজ্জা নেই, অনুশোচনা নেই, অপরাধ বোধটুকুও নেই। বুঝতে পারছো তুমি কাকে ভরসা করেছিলে, কাকে বিশ্বাস করেছিলে? এই জন্যই আমি নিজের দিদিকে বিশ্বাস করি না। এই কথাটাই তোদের বলতে চাইছিলাম শান। কিন্তু তাও আমি সবটা শুনতে চাই। ঠিক কতটা উনি আমাদের ঘৃণা করেন সেটা অন্তত শুনি।
বেশ পিসিমণি, বলো যে আমাদের ঠিক কতখানি ঘৃণা করতে তুমি। আমি ঘৃণা করেছি, কিন্তু ঘৃণার আগুনে যে আমি নিজেও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম, আমি শেষ হয়ে যাচ্ছিলাম। ক্রমশ সবকিছু অসহ্য হয়ে উঠছিল প্রত্যেকটা দিন। আমি আর পারছিলাম না। আমি আগেও জেলে গেছি, কিন্তু এরকম আমার কখনো মনে হয়নি। আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন থমকে গেছে। পাঁচটা বছর তো চারটিখানি কথা নয়। ওই 5 বছরে আমি শারীরিকভাবে মানসিকভাবে শেষ হয়ে যাচ্ছিলাম। সকালে চোখ খোলার পর থেকেই আমার শিষ্যরা আমার চারপাশে ঘুরতো আমার সেবা করার জন্য। আমার সেবা করেই ওরা নিজেদের ধন্য মনে করতো, আর তাই তো আমার ওই দুরবস্থা হয়েছিল। মেনে নিতে পারছিলাম না আমি কোনো কিছু। আমার ভীষণ রাগ হতো, ভীষণ রাগ হতো। তারপর আস্তে আস্তে অন্য কয়েদিদের গল্প শুনলাম, আস্তে আস্তে আমিও মানিয়ে নেওয়া শুরু করলাম। যখন আস্তে আস্তে ওদের সবার কষ্টের কাহিনী শুনতে লাগলাম, তখন থেকেই একটু একটু করে আস্তে আস্তে আমি নিজেকেও চিনতে শুরু করলাম। আমার মনে হলো আমি তো আত্মগরিমার জন্য নিজেকে নিয়ে এত অহংকার ছিল আমার, এই সমস্ত কিছুর জন্য আমি জেলে এসেছি। অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চকৌরব। দর্পে অহংকারে আমি তো সত্যি একদিন ধরাকে সরা জ্ঞান করেছিলাম। দেখো, সেই জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছে, আমার স্থান হয়েছে জেলে। কিন্তু আমি এমন কিছু মানুষেরও কাহিনী ওখানে শুনেছি যারা নিজেরা অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদেরকেই অপরাধী বলা হয়েছে। আচ্ছা, কি রকম? আমি তোমাদের এক মায়ের কাহিনী বলছি। সে তার চোখের সামনে দেখছিল যে একজন তার সন্তানকে মারতে আসছে। সে কি করবে সন্তানকে বাঁচানোর জন্য? তাকে তো খুন করতেই হয়েছে। কিন্তু অপরাধী কে হলো? সেই মা। এইরকমই আরেকটি মেয়ের কথা বলছি। সে দিনের পর দিন লাঞ্ছিত হতো, অপমানিত হতো, তাকে বাধ্য করা হতো অন্যায় করার জন্য। একদিন সে আর সহ্য না করতে পেরে রাজিও হলো, কিন্তু তারপর আইন শাস্তি দিল কাকে? সেই মেয়েটাকেই তো, তাকেই অপরাধী বলা হলো। এদের প্রত্যেকের কাহিনী আমি যখন শুনেছি, আমার তখন নিজের কথা ভেবে মনে হয়েছে এদের তুলনায় তো আমার জীবনে কোনো কষ্টই ছিল না। আমি তো সত্যিই কোনো কষ্ট করিনি, বরং আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি যা এরা ভাবতেই পারে না, যা এরা কোনোদিন চোখেও দেখেনি। সেটার কোনো মূল্য আমি দিলাম না। তখন গিয়ে আমি বুঝলাম জীবনটা সত্যিই সহজ নয়, সবার জন্যই জীবন কঠিন। আমি যদি জেলে না যেতাম, আমার এই বোধ কোনোদিনও হতো না। সেই জন্যই বোধহয় আমাদের দেশে আর জেল বলে কিছু নেই, সংশোধনাগার আছে। এই কি সেই শৈলমা? সেই দাম্ভিক, অত্যাচারী, জেদি, কুটিল মানুষটা একেবারে হারিয়ে গেছে। সত্যি শৈল দারুণ নাটক করতে পারে। সবাই একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তারপর কি হলো ঠাকুরজি? এবার আরো একটা সত্যি বলছি। এত কিছু হওয়ার পরও আমার ভেতরে কিন্তু প্রতিশোধের আগুন নিভে যায়নি। সেই জন্য আমি শান্তিই পাচ্ছিলাম না। এক একটা দিন আমার মনে হচ্ছিল যেন এক একটা বছর কেটে যাচ্ছে, কিছুতেই সময় কাটছিল না, এত অস্থির লাগতো আমার। ঠিক এই সময় একদিন স্বপ্নে আমি মাকে দেখলাম। মা, ছোট মা কালী। শৈল, শৈল, এভাবে তুই শান্তি পাবি না শৈল। মনের মধ্যে যত বিষ জমিয়ে রাখবি, তত সেই বিষের জ্বালায় নিজে জ্বলবি। অন্তর থেকে পাপ ত্যাগ কর, অন্তর নির্মল কর, তারপর তুই আমার কাছে আয়, আমি তোকে দেব আশ্রয়।
দেব পরম শান্তি। তাই মানুষের ওপর থেকে ঘৃণা ত্যাগ কর, তাদের কাছে গিয়ে সব রকম সাহায্য কর, তোর মঙ্গল হবে, শান্তি পাবি জীবনে। তারপর থেকে আমি মাঝে মাঝে মাকে স্বপ্নে দেখতাম। আর আস্তে আস্তে আমি আরো অনেক কিছু বুঝতে শুরু করলাম। আমার জীবনে আবার শান্তি ফিরে এলো। আমি ধীরে ধীরে জেলে থেকে নানা রকম বই পড়া শুরু করি। মুনি ঋষিদের জীবনী, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী, নানান কিছু জানতে পারি আমি। তারপর আমি কয়েদিদের পড়াতেও শুরু করি। তখন কিন্তু জেলকে আমার আর বন্ধ কারাগার মনে হচ্ছিল না। শৈল মা হয়েও আমি মানুষের কাছে পৌঁছতে পারিনি যেভাবে আমি জেলে থাকাকালীন পেরেছি। জেলে আমার ভালো ব্যবহারের জন্য, ভালো আচার আচরণের জন্য আমার শাস্তি কমিয়েও দেওয়া হয়। ছোট মায়ের দর্শন পাওয়ার পর থেকে ধীরে ধীরে প্রতিহিংসা, দর্প সবকিছু যেন আমাকে ছেড়ে চলে যেতে লাগে। তা আপনি যখন এতই ভালো হয়ে গিয়েছিলেন, আপনি হঠাৎ পালাতে গেলেন কেন শৈলমা? কে বললো তোমাকে আমি পালানোর চেষ্টা করেছি? না, এটা একেবারে ভুল কথা। তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো। ও পিপি, আমাকে যেতে দাও না গো, বন্ধুর নিশ্চয়ই কোনো শরীর খারাপ হয়েছে, আমাকে যেতে দাও না গো পিপি। যাবে বাবা, যাবে একটু পরে, এখন ওখানে সবাই আছে, একটু পরেই যাবে দেখতে, ঠিক আছে? হ্যাঁ রে বোন, মামি আমাকে উপরে আসতে বললো, নিচে সবাই বড়রা কথা বলছে। কি রে, কি করছিস তোরা? এই পলা, ওখানে অনেক কাণ্ড হয়ে গেছে রে, তোকে পরে বলবো। ও পিপি, বলো না নিচে কি কাণ্ড হচ্ছে? বন্ধুর নিশ্চয় শরীর খারাপ, বাবাই কি বন্ধুকে দেখছে? একটু দাঁড়াও, তারা এই দিকটা শোন না, তুই এসে গেছিস ভালোই হয়েছে। তার আগে তো আমি কিছুতেই সামলাতে পারছি না, তখন থেকে বন্ধু 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 করে কেঁদেই চলেছে। আর আরেকটা জিনিস শোন না, তুই আছিস, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওরা একা ছিল বলে আমি যেতেও পারছিলাম, ঠিক আছে? তুই ওদেরকে একটু দেখে রাখ, আমি আসছি। ও পিপি, শোনা, এরকম করে না, তোমার বন্ধু একদম ঠিক আছে গো। এখন নিচে যাওয়া যাবে না মা, তুমি চুপ করে আমার কাছে থাকো, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মুক্তা ফোনটা ফেলে গেছে, এটাই সুযোগ। আমাকে জানতেই হবে কে ফোন করছে, শুভ্র নাকি শুভ্রা। মুক্তা, আচ্ছা মাসি, তুমি মাকে ফেলে দিলে কেন? তুমি এটা কি করছো মুক্তা পিপি? পলা পিপির সঙ্গে ঝগড়া করছো কেন? তারা আমি পলা পিপিকে বলেছিলাম আমার পারমিশন ছাড়া ফোন ধরতে না। আর হ্যাঁ রে পলা, তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার পারমিশন ছাড়া আমার ফোনে হাত দিবি না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? বাচ্চা দুটোর সামনে তুই আমার সাথে এরকম কথা করলি? তুই আমার ফোনে হাত দিবি না কিন্তু। আর তোকে আমি বলে দিচ্ছি, আমার ব্যাপারে তুই একদম নাক গলাবি না। ও পিপি, তোমার লেগেছে? না মা, আমার লাগেনি, আমি ঠিক আছি। তা বলে মাসি তোমার ধাক্কা দিল কেন গো? তোমার যদি লেগে যেত? দেখ, তোরা যেমন দুই ভাই বোন, তোদের যেমন ঝগড়া হয়, তেমন তোর মিমির সাথে আমার ঝগড়া হয়েছে। যত দিন যাচ্ছে মুক্তাটা কেমন একটা হয়ে উঠছে, আমার উপর এমন ছটফট করছে। কিন্তু কেন? ছেলেটার মধ্যে কি এমন রহস্য আছে যার জন্য মুক্তা এরকম করছে? ও পিপি, এবার চলো, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু, এবার নিচে চলো। আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় করছে। জানো তো, আমার বন্ধু আমাকে ছেড়ে থাকতে পারে না। চলো না গো একটিবার, বন্ধুকে দেখেই চলে আসবো। ঠিক আছে চল, কিন্তু তোর মা বকলে আমি কিন্তু জানি না। চল।
তাহলে আসল সত্যিটা কি? আমাকে যখন ছাড়া হলো, আমি গাড়ি করে ফিরছিলাম, তখন হঠাৎ দেখে একজন জলে ঝাঁপ দিল। আমি সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য জলেই ঝাঁপ দিয়েছিলাম। তখন সময় ছিল না, তাই কাউকে আমি কিছু জানাতে পারিনি। ব্যাস, তারপর থেকে আমার আর কিছু মনে নেই। দিদি, তুই গল্পটা ঠিক করে বানাতে পারিস না। একবার সবার মুখের দিকে তাকিয়ে দেখ, কেউ বিশ্বাস করছে না তোর এই গল্পটা। কিন্তু শৈলমা যেভাবে কথাগুলো বলছেন সেগুলো অবিশ্বাস করতেও মন চাইছে না। কি বলো ডাক্তারবাবু? আমি জানি না গৌরী, আমার ঠিক কি বলা উচিত। আমার আরো একটু সময় লাগবে। আমি না বুঝতে পারছি না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আচ্ছা বাবা, বাবা আপনি বলুন না, ঠাকুরজি যা যা বলছে সেগুলো কি সত্যি কথা? মানে এই এত কিছু হওয়া কি সম্ভব? মা কালীর স্বপ্নে দর্শন পাওয়া, এটাও কি সম্ভব? আমি সেটাই জানতে চাইছি যে শৈলমা কবে এত বড় পুণ্যাত্মা হয়ে গেলেন যে ওনাকে মা দর্শন দিচ্ছে। আমি সত্যি বলছি, মা যদি আমাকে দেখা না দিতেন তাহলে আমার জীবনটা এভাবে বদলে যেত না, আমি এভাবে বদলে যেতাম না, বিশ্বাস করো। বন্ধু, কে ও? কে ও? ওমা, এটা আবার কি নতুন নাটক শুরু হলো? ওই তো সে যাকে আমি স্বপ্নে দেখেছি। ওই তো বারবার আমার স্বপ্নে আসতো, আমার ছোট মা। কালী মা